2017 সালের এই দিনে মিয়ানমার সেনাবাহিনী হত্যা করেছিল সেদেশে বসবাসরত রোহিঙ্গাদের। সেই যাত্রায় যারা প্রাণে বেঁচে গিয়েছিল তাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ পেয়েছিল সারা বিশ্বের প্রশংসা। অথচ গত 4 বছরে বারবার চেষ্টার পরও তাদের ফেরানো যায়নি নিজ ভূমে। মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরব ভূমিকা নিয়ে বরাবরই উঠেছে নানা প্রশ্ন। সেই সাথে বাংলাদেশে তৈরি হয়েছে নানা আর্থ-সামাজিক জটিলতা। রোহিঙ্গাদের আদৌ কি মিয়ানমারে ফেরানো সম্ভব? স্টার স্পেশালে থাকছে রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসা, প্রত্যাবাসন এবং দেশে সৃষ্ট নানা আর্থ-সামাজিক জটিলতার বিশ্লেষণ। দুই সালের আগস্ট মাসে রোহিঙ্গারা আসার পর থেকে এক ধরনের প্রথম দিকের এক ধরনের আশা ছিল হয়তোবা তারা ফেরত যেতে পারবেন, কিন্তু যত দিন গড়িয়েছে আজকে দেখতে দেখতে প্রায় 4 বছর হয়ে গেল এবং তাদের ফেরত যাওয়ার আশা কিন্তু যত দিন গড়াচ্ছে ততই ক্ষীণ হচ্ছে বা মিয়ে যাচ্ছে। এবং এই পরিস্থিতিতে তারা কিন্তু বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডে তারা জড়িয়ে পড়ছে। যেহেতু তাদের নিজ দেশে ফেরা এক ধরনের অনিশ্চিত, তাদের জীবন এবং জীবিকার তাগিদের জন্য তারা স্থানীয় লোকজনের সাথে শ্রমবাজারে তারা ঢুকে যাচ্ছে। তারা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ার চেষ্টা করছে ক্যাম্প থেকে পালিয়ে গিয়ে। আমাদের এই নিয়ে প্রচুর রিপোর্ট করা হয়েছে ডেইলি স্টারে। এবং তারা স্থানীয় শ্রমবাজারে যাওয়ার কারণে স্থানীয় শ্রমবাজারটি এক ধরনের ডিস্টেবিলাইজড হয়ে গিয়েছে এবং আপনারা বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডে তারা জড়িয়ে পড়ছে। এখানে মাদক যেমন রয়েছে, ঠিক একই সাথে আপনার ইন্টার পার্টি ফিউড রয়েছে, তাদের নিজেদের মধ্যে কোন্দল রয়েছে। স্থানীয় এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে এক ধরনের কোন্দল হয়েছে। এবং আপনারা জানেন যে এখানে প্রায় 11 লক্ষ রোহিঙ্গা এখন আছে, যেখানে আমাদের স্থানীয় জনগোষ্ঠীর সংখ্যার চেয়েও তারা অনেক বেশি নাম্বার। মানে আমরা যদি বলি যে উখিয়ার এবং টেকনাফের যে জনগোষ্ঠী তার থেকে বেশি হলো যে এখন হলো যে কক্সবাজার রোহিঙ্গার যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠী তারা এখানে সংখ্যালঘুর ভূমিকায় আসছে। সো সামগ্রিকভাবে বেশ জটিল হয়ে পড়েছে আসলে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি। গত 4 বছরে প্রায় 500-এর উপরে মামলা হয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে, চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, হত্যা, ধর্ষণ সহ বিভিন্ন ধরনের মাদক সহ বিভিন্ন ধরনের মামলা হয়েছে এবং মামলাগুলোর বিচারাধীন আছে। কিছু কিছু মামলা নিষ্পত্তি হয়েছে। তবে এই পরিস্থিতির কিন্তু মাদক এবং হলো যে মানব পাচার, এই দুটোই কিন্তু এখন খুব প্রমিনেন্ট হিসেবে আছে এই কক্সবাজারের এই রোহিঙ্গা ক্যাম্পকে ঘিরে। রোহিঙ্গারা মূলত যেহেতু এখানে একটি ক্যাম্পের মধ্যে তারা আছে, বেশ কয়েকটি ক্যাম্পের মধ্যে তাদের বসবাস, তাদের মধ্যে একটি দুষ্ট চক্র তৈরি হয়েছে। যেই দুষ্ট চক্র মূলত তাদেরকে তাদেরকে মালয়েশিয়া নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। এবং এই ঘটনায় মালয়েশিয়া যেতে গিয়ে প্রায়শই আমরা দেখতে পাই যে নৌকাডুবির ঘটনা। প্রায়ই কিন্তু আমরা রিপোর্ট পাই যে এই ধরনের নৌকাডুবিতে এতজন রোহিঙ্গার প্রাণ হারিয়েছে, এতগুলো রোহিঙ্গা মিসিং। এই ঘটনায় কিছুদিন আগেও কিন্তু আমরা দেখলাম যে প্রায় 14 জন রোহিঙ্গার লাশ উদ্ধার হয়েছে যারা মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছে। এবং এই যে দালাল চক্র যেটি তৈরি হয়েছে, এই দালাল চক্র শুধুমাত্র কিন্তু আপনার কক্সবাজারের রোহিঙ্গাদের কেন্দ্র করে নেয়, তার সাথে স্থানীয় কিছু দালাল চক্র আছে বলে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এবং এই বিপজ্জনক জার্নিটা যত দিন যাচ্ছে তাদের ভিতরে বাড়ছে, কারণ তারা রোহিঙ্গা জনগোষ্ঠীর ভিতরে এক ধরনের, যেহেতু তাদের নিজ দেশে ফেরা এক ধরনের অনিশ্চিত, কবে তারা নিজ দেশে ফিরতে পারবে সেটা এখনও নিশ্চিত নয়। সো এক ধরনের হতাশা থেকেই তারা এই ধরনের জার্নিতে, এই ধরনের মানে বিপদ, মানে মৃত্যুরকে হাতের মুঠোয় নিয়ে তারা এই ধরনের জার্নিতে তারা যাচ্ছে। এটা যারা বিভিন্ন সময় ফিরে এসছে তারা কিন্তু এই কথাগুলো বলছে। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে প্রথম থেকেই মানুষের মধ্যে কিছু প্রশ্ন ছিল, বিশেষ করে যারা আন্তর্জাতিক বিশ্লেষক তারা বলছিলেন যে
বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে যেই অ্যাগ্রিমেন্টটা হয়েছিল সেটা আসলে ঠিক ছিল না। তারা বলছিলেন যে রোহিঙ্গা সমস্যা এটা একটা আন্তর্জাতিক সমস্যা, এখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, এটা আন্তর্জাতিকভাবে এটার সমাধান করা উচিত। কিন্তু আমরা সেই সময় বিভিন্ন বিশ্লেষকদের মাধ্যমে জানতে পেরেছি যে এইখানে আসলে ভারত এবং চীন তাদের কিছুটা চাপ ছিল, যার প্রেক্ষাপটে বাংলাদেশ মিয়ানমারের সাথে দ্বিপাক্ষিকভাবে চুক্তিটা করেছে। এরপরে যদি আপনারা গ্লোবাল যেই জিওপলিটিক্স সেটা একটু দিকে নজর দেন, তাহলে দেখবেন যে বিশ্বের যে পরাশক্তিগুলো আছে, অর্থাৎ আমি বলবো যে ইউএন যে সিকিউরিটি কাউন্সিল আছে, এইখানে কোনো রেজলিউশন কিন্তু সেভাবে নেওয়া হয়নি। বিশেষ করে মিয়ানমারের বিরুদ্ধে শক্ত কোনো অ্যাকশন নেওয়ার জন্য যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় বা কোনো রেজলিউশন নেওয়া হয়, তখন কিন্তু চীন সেখানে বাধা দিয়েছে এবং সেখানে চীনের সাথে সাথে রাশিয়াও চলে এসছে। সুতরাং বৈশ্বিকভাবে যে একটা ঐক্যমত সৃষ্টি হওয়া সেটা কিন্তু সম্ভব হয়নি। তো এর পরবর্তীতে কিন্তু বিভিন্ন সময়ে এটা নিয়ে অনেক দিন দরবার হয়েছে। আপনার বাংলাদেশের সাথে এবং মিয়ানমারের সাথে চীন চলে এসছে এবং একটা ট্রাইল্যাটারাল একটা মেকানিজম তৈরি হয়েছে, যেটার সর্বশেষ মিটিং এই বছরের জানুয়ারিতে হয়েছে। এবং বাংলাদেশের সাথে মিয়ানমারের যে দ্বিপাক্ষিক বৈঠক, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং, এটা কয়েকবার হয়েছে এবং সর্বশেষ হয়েছে আপনার 2019-এর মেতে। এবং এর মধ্যে কিন্তু দুইবার যে প্রত্যাবাসনের উদ্যোগ সেটা নেওয়া হয়েছে, কিন্তু কোনোটিতেই কোনো কাজ হয়নি। আমাদের এইখানে যারা রোহিঙ্গারা আছে, প্রায় 1 মিলিয়ন রোহিঙ্গা, তারা কিন্তু স্বেচ্ছায় যাওয়ার জন্য অ্যাগ্রি করে নাই। এটার পিছনে তারা যেটা বলছে যে মিয়ানমারে তাদের যে সিটিজেনশিপ বা সেফটি অথবা ওইখানে যে তাদের মৌলিক অধিকার, এগুলোর গ্যারান্টি তারা পাচ্ছিল না। সুতরাং এই যে একটা প্রেক্ষাপট, মানে বৈশ্বিক প্রেক্ষাপট একদিকে, রাজনীতি, ভূ রাজনীতি, এবং অন্যদিকে এখন নতুন করে যুক্ত হয়েছে আপনার আফগানিস্তান ক্রাইসিস। এবং বিশ্লেষকরা যেটা বলছেন যে আফগানিস্তান ক্রাইসিস শুরু হওয়ার পর থেকে বিশ্বের যেই অর্থাৎ গ্লোবাল পাওয়ার্স, তাদের একটা মনোযোগ চলে গেছে আফগানিস্তানের দিকে। এবং শুধু ফান্ডিং করবে সেটা না, এইখানে প্রত্যাবাসনের জন্য যেই প্রচেষ্টা যেটা চলে আসছিল সেটাও অনেকটা স্তিমিত হয়ে পড়েছে। এবং এই প্রেক্ষাপটে আসলে বাংলাদেশ এক ধরনের বিপদের মধ্যেই পড়তে যাচ্ছে বলে তারা মনে করছেন।